জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 15ই আগস্ট পর্যন্ত যত সহিংস ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ব্যাপারগুলো সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অবস্থানটা সরকারের জন্য বিব্রতকর হতে পারে তেমনটাই মনে হচ্ছে। সরকারের জন্য 5 আগস্ট পর্যন্ত ব্যাপারটা সুখকর হবে, কিন্তু 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো এই সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে, কারণ সেই সময়ে সহিংসতা, হিংসা এবং প্রতিশোধপরায়ণতার দিকে চলে গিয়েছিল, যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে, যার ধারা এখনও অব্যাহত রয়েছে, যেটা বাংলাদেশে নানা ধরনের মব কালচারের দৃষ্টান্ত আমরা উল্লেখ করতে পারি। কি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কি তাদের পর্যবেক্ষণ, কি তাদের আহ্বান, তাদের আহ্বানে কি সরকার সাড়া দিতে পারবে? সেখানেই বলা হয়েছে যে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভ চলাকালে যারা সহিংসতা চালিয়েছিল এবং যারা এই সব সহিংসতার নির্দেশ দিয়েছেন, দুই পক্ষকেই যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া গত বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই তথ্যতেই তারা বলেছে যে বিবিসির যে প্রতিবেদন, শেখ হাসিনার যে অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিও ফাঁসকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন, এটা সহ বিভিন্ন যে বিষয় রয়েছে, বিভিন্নভাবে জুলাই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছে, যে সহিংস ঘটনা ঘটেছে, বিশেষ করে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘের যে প্রতিবেদনে উঠে এসেছে 1400 জন নিহতর ঘটনা ঘটেছে 1 আগস্ট থেকে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। কিন্তু সরকারি গেজেটে আমরা দেখেছি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে, গেজেট প্রকাশ করা হয়েছে সরকারি। অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র জনতার যে নিহত হওয়ার সংখ্যা, সেই সংখ্যা 834 জন। তাহলে 1400 জন আরও প্রায় 600 জনের কিছু কম, সেই সংখ্যার মানুষ নিহত হয়েছে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। এই সময়ে এই হত্যাকাণ্ডের দায় কে নেবে? এই হত্যাকাণ্ড কারা করেছে? জাতিসংঘের প্রতিবেদনে 1400 জনের লিস্ট অনুযায়ী যদি বিচার করতে হয়, তাহলে 5 আগস্ট থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত যে সহিংসতা তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিশোধের সহিংসতা, যাকে এক ধরনের মব বলা হয়েছে, কারণ জনতা আওয়ামী লীগ সরকারের ওপরে যথেষ্ট ক্ষেপে ছিল, সেই ক্ষেপে থাকার বহিঃপ্রকাশ ঘটেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা থেকে 32 নম্বরের বাড়ি ভাঙা পর্যন্ত অনেক কিছুই আমরা পরবর্তীতে দেখেছি, যদিও 32 নম্বরের বাড়ি 2025 সালে এসে ভাঙা হয়েছে, কিন্তু 15 আগস্ট পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার করা, এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলোর সংখ্যা 500-র বেশি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী। তো এই 500 হত্যাকাণ্ডের দায় কে নেবে? এর মাঝে পুলিশ নির্যাতনের ঘটনা অনেক ঘটেছে, থানায় আক্রমণের ঘটনা ঘটেছে, অন্তত 460টি থানা আক্রমণের ঘটনা আমরা জানি। সেই ব্যাপারগুলো নিয়ে, সব ব্যাপারগুলো নিয়ে যদি বিচারের ব্যবস্থা করতে হয়, তাহলে সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর অবস্থা হবে, কারণ যারা বিপ্লবের পক্ষে ছিল তারাই এই 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই ঘটনাগুলো কোনো না কোনোভাবে ঘটিয়েছে। যেখানে সিনেমার প্রযোজক, সিনেমার নায়ক পর্যন্ত রেহাই পাননি, সেখান থেকে সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের ট্যাগ রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সমস্ত সহিংস ঘটনায় সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় সেখানে যারা সরাসরি কাজ করেছে, যারা কারো নির্দেশে করেছে, কারো ইন্ধনে করেছে, সব পর্যায়ে বিবেচনা করে, তদন্ত করে, সঠিকভাবে অপরাধীদের শনাক্ত করে তাদের বিচার। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া আইন করে হবে না, আদালত দিয়ে ফাঁসি হবে না, এটা হয় না, কোনো রাষ্ট্রে হয় না, এই পর্যন্ত হয় নাই। তাকে ফাঁসি দিতে হইতো ওই পল্টনে দাঁড় করায়, তাকে ফাঁসি দিতে হতো ওই দিন আটকায় হেলিকপ্টারকে রাইখা দেওয়া, ওইটা করতে পারতেন, তাইলে হতো। আর এখন তাকে যত ফাঁসি দিবেন তত সে বড় নেতা হবে, সে মানবতার পক্ষে নেতা হবে। কাজে এখানে আপনি শেখ হাসিনা কি অর্ডার দিল, এটা রূপবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে। 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিয়ে, এটা শুনতে খুব ভালো লাগে, বাস্তবতা না, বাস্তবতা নেই। এখানে যদি নিজে আইসা শেখ হাসিনা কোর্টে দাঁড়াও বলে, হ্যাঁ আমি অর্ডার দিয়েছি দেশের জনগণের স্বার্থে, জন্ম রক্ষা করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য, তারপর বিচারক কি করবে? সে যদি কনফেশনও করে, হ্যাঁ আমি দিয়েছি অর্ডার, কি করবে? একটা রাষ্ট্র সরকার প্রধানের দায়িত্ব কি? সে দেশ রক্ষা করা। দেশ ভাঙছে না, পুরাপুরি হয়েছে না, আগুন হয়েছে না, আমার রেল স্টেশন পুরা হয়েছে না, আমার বিটিআরসি ভবন পুরা হয়েছে না, গাড়ি ঘোড়া পোড়া হয়েছে না, ভাঙচুর হয়েছে না, তাহলে উনি যদি আইসা বলে এইটার বিপরীতে আমি কি করব? শেখ হাসিনা যদি আইসা নিজেও কোর্টের দাঁড়াইয়া বলে, বিচারকরা কিছু করতে পারবে না। হ্যাঁ, শেখ হাসিনা বিচার কি হবে? বাংলাদেশে আসলে মব জাস্টিস হবে। শেখ হাসিনা কোর্টে যেতে পারবে না, তার আগেই তার মাংসের টুকরা টুকরা মানুষ নিয়ে চলে যাবে। এইটাই হলো, এই জন্য শেখ হাসিনা আদালতে আসতে পারবে না, এবং এইটার জন্য শেখ হাসিনাকে ভারত আজীবন প্রতিষ্ঠান দেবে, কারণ এই নিরাপত্তা কেউ দিতে পারবে না যে কোর্টে তাকে নিয়ে আসতে পারবেন।
আর শেখ হাসিনা কোর্টে আসলে তার কোনো বিচার করতে পারবেন না। সরকার প্রধান অস্ত্র কিনেছেন, অস্ত্র দিয়েছেন, কেনা হচ্ছে কেন? আর্মি রাখছেন, পুলিশ রাখছেন, কেন রাখছেন? আইন রক্ষা করার জন্য। সে পরিষ্কার কোর্টে দাঁড়ায় বলবে, হ্যাঁ আমি অর্ডার দিয়েছি। কোন আইনে, কোন ধারাতে সেটা অপরাধ? দেখেন না এগুলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই 24-এর বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি? কেন বলছি, চলুন এভিডেন্স সহকারে দেখা যাক। রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এছাড়াও কিছুদিন পূর্বে হাসনাত আব্দুল্লাহ আরেকটি বক্তব্য দিয়েছিল, সেখানে বলেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এরপরই তিনি আজকে এই পোস্টটি দিলেন। এর দ্বারা কি মনে হচ্ছে, কেন তিনি এই ধরনের পোস্ট এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন? তার মানে এই ছাত্র সমন্বয়করা কি খুব দ্রুতই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস পেয়েছেন? কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু, বা 24-এর বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে? আসুন এই পোস্টটি নিয়ে একটু বিশ্লেষণ করি। বলেছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে, এর দ্বারা কি বোঝানো হচ্ছে? আমার মনে হচ্ছে যেটি বোঝানো হচ্ছে তা হলো বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। কারণ বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস দেখে যা মনে হচ্ছে, আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হলো কিনা, আওয়ামী লীগ রাজপথে আসলো কিনা, আওয়ামী লীগ এখানে নির্বাচন করলো কিনা, এই নিয়ে বিএনপির কোনো হেডেক নেই, কোনো মাথা ব্যথা নেই। বিএনপির বর্তমান যত হেডেক সব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে হটাও, বৈষম্য বিরোধীদেরকে হটাও, এটি হলো বিএনপির এখন মূল লক্ষ্য বলে মনে হচ্ছে। যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের না, বরং সংবিধান সংশোধন করা লাগুক, সংস্কার করা লাগুক, পুনর্লিখন করা লাগুক, সেটি নির্বাচিত সরকার করবে। তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দ্রুত নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার করা দরকার তাই করে তারা দ্রুত একটি নির্বাচন দেখ এবং নির্বাচনী সরকার ক্ষমতায় আসুক, পার্লামেন্ট গঠিত হোক, তারপরে সংবিধানকে কি করা লাগবে সেটি তারা করবে। এরপরে আরেকটি দাবি আসলো এই রাষ্ট্র সংস্কারের সামগ্রিক বিষয় নিয়ে। সেখানে বিএনপি ডিরেক্টলি বলে দিল যে সংস্কার করার আপনারা কে, বা সংবিধান সংস্কার করার আপনারা কে, এগুলো মানে নির্বাচিত সরকার করবে। আপনারা দ্রুত নির্বাচন দিন, রাষ্ট্রের সংস্কার যা করার ক্ষমতায় গিয়ে আমরা করব, বা যারা নির্বাচিত হবে তারা করবে। তো বিএনপির বর্তমান ভাষণটি এমনই। এবং এই আওয়ামী লীগদের পুনর্বাসন হওয়া নিয়ে তাদের হেডেকটি কেন নেই, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আমার যেটি মনে হচ্ছে, বিএনপি যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাথে খেলেছে, তো খেলোয়াড় হিসাবে তারা একে অপরের মানে সব সিস্টেম তারা জানে। তাই বিগত 15 বছর বল ছিল আওয়ামী লীগের কোর্টে, যার কারণে বিএনপি নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাট বিএনপি ভেবেই নিয়েছে যে অভ্যুত্থানের পরে বল তাদের কোর্টে চলে এসেছে, তাই তারা ভাবতেছে বল যেহেতু এখন আমাদের কোর্টে, তাই আমাদের উচিত পুরাতন খেলোয়াড়দের সাথেই খেলা। কারণ পুরাতন খেলোয়াড়দের সিস্টেম তাদের ভালো করে জানা আছে, তাই পুরাতন খেলোয়াড়রা মাঠে আসলে এ নিয়ে তাদের কোনো টেনশন নেই, তারা এটি আরো হ্যাপি হবে বলে মনে হচ্ছে। বাট তাদের শঙ্কা বা তাদের ভয় বা তাদের মানে টার্গেটের পয়েন্ট হলো যে তারা নতুন প্লেয়ারদের সাথে খেলতে চাচ্ছে না বলে মনে হচ্ছে। সেটি হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন কেউ এই মাঠে আসুক বল খেলতে, সেটি বিএনপি চাচ্ছে না বলে তাদের এই টোটাল অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে হোক, জনগণের স্বার্থে হোক, 24-এর বিপ্লবের স্বার্থে হোক, যেই দাবি করুক না কেন, বিএনপি আগ পাস না ভেবে চোখ বন্ধ করে ডিরেক্ট তার বিরোধিতা করে যাচ্ছে। এবং বিগত কিছু দিনের পলিটিক্যাল অবস্থান যদি দেখি, তাহলে এটি মনে হচ্ছে যে বিএনপি একদম চোখ বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কিছু চাচ্ছে, তার মানে আমরা নাই এর মধ্যে, আমাদের এর বিরোধিতা করতেই হবে। বিষয়টি এখানে এসে দাঁড়াচ্ছে। আর আমার মনে হয় হাসনাত আব্দুল্লাহর এই পোস্টে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে বলতে এটি বোঝানো হয়েছে। এছাড়া আরো একটি পয়েন্ট আসতে পারে, সেটি হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিট্রয় করা শুরু করেছে বলে মনে হচ্ছে। সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই অন্তর্বর্তীকালীন সরকারও তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই ফ্যাসিস্টের দোসরদেরকে স্থান দিচ্ছে। স্থান দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারও তার বাহুবলকে মনে হয় আরো শক্তিশালী করতে চাচ্ছে মনে হচ্ছে। সেটিও বোঝানো হতে পারে যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে। আর বলা হচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এটি তো স্বাভাবিক যে সামগ্রিকভাবে যখন একটি যুদ্ধে অবতীর্ণ হয় বা একটি অভ্যুত্থান ঘটে, তখন সামগ্রিক শক্তি দিয়ে যেই পরাশক্তিকে বা যেই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা হয়, এরপরে নিজেদের মধ্যেই যদি আন্তঃকন্দল তৈরি হয়ে যায়, তখন সেই পরাজিত শক্তি তো আবার মাথা চাড়া দিয়ে উঠবে। আর যদি উঠে, সেক্ষেত্রে তো বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি রেডি থাকবে। এটি যুগ যুগের হিস্ট্রিতে বলে, ইতিহাস তো এটিই বলে। এখন আসি, এই যে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাভয়েড করছে বলে মনে হচ্ছে। তারাও কোনো মানে অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিমান করতে চাচ্ছে এমন কিছু মনে হচ্ছে। আর তারা নতুন করে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে, যেই অধ্যাদেশের ভিতরে অনেকগুলো পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট ছিল যার ঘোর বিরোধিতা আমি করেছি। সেটি হলো যে তারা ইন ফিউচারে যত সিদ্ধান্ত নিবে, এই সরকার যত কার্যাবলী করবে, সবগুলোর তারা আগাম বৈধতা চাচ্ছে, যাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো আদালত যাতে তাদের এই কার্যাবলীর উপরে বৈধতা অবৈধতা চ্যালেঞ্জ নিয়ে কোনো
মামলার প্রসিডিউরে যেতে না পারে, তাই তারা আগাম বৈধতা চাচ্ছে বা আইনি বৈধতা চাচ্ছে। তো এখান থেকেও মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে মানে নতুন কোনো অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিয়মান করতে চাচ্ছে এবং তাদের ভিতরে ফ্যাসিস্টের আলামত পাওয়া যাচ্ছে। এই কথাবার্তা টোটালটা মনে হচ্ছে যে তারাও ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে। তাহলে এখন আসুন দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সমন্বয়করা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর এই দুইটি বক্তব্য দ্বারা কি মনে হয় যে কেন বলা হচ্ছে যে বিপ্লবীদের ফাঁসির দড়ি খুব সন্নিকটে এগিয়ে আসছে এবং বলা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বৈষম্য। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।